চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 20 জন নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল 16 থেকে 24 এপ্রিল পর্যন্ত চীন সফর করে। এই সময়ে বিএনপির মহাসচিব ও বাংলাদেশ স্থানীয় সরকার পরি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন। চীনে আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে চায়না মিডিয়া গ্রুপকে এই বিশেষ সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। 1 বছরের কম সময়ে এটি আপনার তৃতীয় চীন সফর এবং বাংলাদেশের স্থানীয় সরকার পরি উন্নয়ন ও সমবায় মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী হিসেবে এটি আপনার প্রথম সফর। পূর্ববর্তী সফরগুলোর তুলনায় এই সফর নিয়ে আপনার অনুভূতি ও প্রত্যাশার মধ্যে কি কি পার্থক্য আছে? আপনাকে ধন্যবাদ আমার সাক্ষাৎকার গ্রহণ করবার জন্য। প্রকৃতপক্ষে চীনের সঙ্গে আমাদের দলের সম্পর্কটা অনেক পুরনো এবং অনেক ঘনিষ্ঠ। আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আসার পরেই চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে। ইনফ্যাক্ট তারপরেই চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তার আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সুতরাং আমাদের দলের সঙ্গে চীনের একটা প্রতিষ্ঠা লগ্ন থেকে ঐতিহাসিক সম্পর্ক আছে, যার জন্য আমরা অত্যন্ত গর্ববোধ করি, যে কারণেই আমরা চীনকে এত গুরুত্ব দিই। আমরা, আপনি নিজেই বলেছেন যে 1 বছরের মধ্যে আমি 2 বার, এটা প্রমাণিত হয় যে যখন আমরা বিরোধী দলে থাকি তখন আমরা চীনকে যেমন গুরুত্ব দিই, সরকারে আসার পরে দায়িত্ব অনেক বেশি হয়ে যায়, তখন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করবার প্রয়োজনটা অনেক বেশি দেখা দেয়। কারণ চীন আমাদের একজন সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার এবং চীনের সঙ্গে আমাদের এই সম্পর্কটা ঐতিহাসিক, 1000 বছর ধরে এই সম্পর্ক চলে এসছে। অতীশ দীপঙ্কর নামে একজন পর্যটক ছিলেন, একজন দার্শনিক ছিলেন, যিনি অনেক দূর পায়ে হেঁটে এসে তিনি চীনে এসেছিলেন, যেটা আমরা এখন এটাকে অত্যন্ত ভালোভাবে মনে করি। এবং প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তার অ্যাশেজ গুলো এখান থেকে ফেরত দিয়ে গিয়েছিলেন। সেই জন্যই চীনের সঙ্গে যে কোনো সময় আসতে পারলে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত বোধ করি। এবং এখন দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে, সরকারের প্রয়োজনে আমার মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কয়েকবার চীনে প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানানো হয়। চীন ও বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে অন্তর্দলীয় বিনিময়ের ভূমিকা আপনি কিভাবে দেখেন? অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ যে দল দেশ পরিচালনা করবে, যে দল শাসন কার্য পরিচালনা করবে এবং উন্নয়নের মূল ভূমিকা পালন করবে, সেই দল যদি আশেপাশের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক করতে পারে, একই সঙ্গে চীনের শাসন কার্য থেকে তার অভিজ্ঞতা নিতে পারে, চীনের যে ম্যাজিক্যাল ডেভেলপমেন্ট, যেটাকে আমি বলি যে একটা জাদুকরী উন্নয়ন, এর বিষয়গুলোকে জানতে চীনে বারবার করে আসা এবং বোঝার চেষ্টা করাটা, এটা বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাহলে আপনি ম্যাজিক ডেভেলপমেন্টের কথা উল্লেখ করেছেন, তাহলে আমি জানতে চাই যে চীনের উন্নয়নের মডেলের যে চর্চা বা ধারণা আপনার মতে বাংলাদেশের উন্নয়নের জন্য সহায়ক হতে পারে? চীনের একটা সুবিধা আছে, যে চীন প্রায় 70 বছর আগে একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিল এবং তারা সুনির্দিষ্ট একটা আদর্শগত মতবাদ নিয়ে চলছে এবং তার কর্মী বাহিনীকে, দলের কর্মী বাহিনীকে, রাষ্ট্রকে তারা সেভাবেই তৈরি করতে সক্ষম হয়েছে এবং যেটা উন্নয়নের জন্য সবচেয়ে উপযোগী। আজকে চীনের যে ম্যাজিক্যাল ডেভেলপমেন্ট এবং চীনের অর্থনীতির যে উন্নয়ন, এটার পেছনে তার দলের ভূমিকাটা সবচেয়ে বড়। দল প্রধান ভূমিকা পালন করছে, অর্থাৎ চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি, এই তার নেতৃত্বেই এখানে সেই উন্নয়নটা হচ্ছে। আজকে আমরা সেই অভিজ্ঞতাটা নিতে চাইছি সেটা, এবং আমাদের দলকে আমরা সেইভাবেই একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে দল প্রধান ভূমিকা পালন করতে পারবে তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে। সেই রাজনৈতিক ক্ষমতাটা জনগণের মধ্য থেকে আসতে হবে। জনগণের মধ্য থেকেই আমরা সেই দল তৈরি করতে চাই। ইতিমধ্যে আমরা সেই দল নিয়ে গিয়েছি, বারবার আমরা নির্বাচিত হয়েছি এটাকে আরো শক্তিশালী মজবুত করার জন্য এবং ক্ষমতায় বারবার জনগণের সমর্থনে নিয়ে
জনগণের উন্নয়ন করবার জন্য যে ধারাবাহিকতা দরকার সেই ধারাবাহিকতা সৃষ্টি করা সম্ভব বলে আমরা মনে করি। আপনি তো সিপিসির নেতৃত্বের কথা বলেছেন। যদি বছর সিপিসি প্রতিষ্ঠার 105তম বার্ষিকী, তাহলে আপনার মতে দীর্ঘ সময়ে যে জিনকে স্থিতিশীল উন্নয়নে নেতৃত্ব দিতে এবং নতুন সাফল্য অর্জন করতে সিপিসি কি শাসন যে পদ্ধতির উপর নির্ভর করেছে বা করছে? চীনের শুরুটাই তো হয়েছে আপনার তার পার্টির নেতৃত্বে, এবং পার্টির নেতৃত্বই তার তার বিভিন্ন সময়ে যে চিন্তা ভাবনাগুলোর সামনে নিয়ে এসেছে, সেই চিন্তা ভাবনাগুলো নিয়ে কিন্তু উন্নয়নটা এসছে। এবং আমি বা অনেকদিন আগে চীনে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার চীনে এসেছিলাম। তারপরেও কয়েকবার এসেছি। তো যেবার আমি আসি তখন চীনের উন্নয়নের যে 100 বছরের একটা পরিকল্পনা তারা নিয়েছিল সেই সময়, সেইগুলো সম্পর্কে ধারণা দিয়েছিল। আমরা সেখান থেকে কিছু কিছু বোঝার চেষ্টা করেছি যে একটা যদি দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা তৈরি করা যায় এবং সেটাকে অ্যাচিভ করার জন্য যদি আমার দলকে আমি সেভাবে তৈরি করতে পারি, তাহলে নিঃসন্দেহে সেটা আমাদের জন্য আমার একটু উপকারী হবে। একটা কথা আমরা সবাই বুঝতে হবে যে চীনের জনগণ যেভাবে তৈরি হয়েছে, আমরা বাংলাদেশে কিন্তু সেইভাবে সুযোগ পাইনি। এই জন্য যে বাংলাদেশে বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, আহ, বিভিন্ন রকমের আপনার রাজনৈতিক একটা ইনস্টেবিলিটি তৈরি হয়েছে। আমরা অনেক সময় স্বৈরাচারের অধীনে ছিলাম এবং বিগত 15 বছর আমরা কিন্তু একটা ফ্যাসিস্ট রুলের মধ্যে ছিলাম, কিন্তু আমাদের সম্ভাবনাগুলোকে অনেকখানি ক্ষতিগ্রস্ত করেছে, আমাদের অর্থনীতিকে বিনষ্ট করেছে, আমাদের জনগণের যে আস্থা সেগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন খাতে আমাদের উন্নয়নটাকে ব্যাহত করেছে। সেই জায়গাগুলোতে আমরা ফিরে আসতে চাই। অর্থাৎ আমাদের কাজটা কিন্তু এখন অনেক বড়। আমরা একটা ধ্বংসস্তূপের মধ্যে আমরা এখন নতুন করে তৈরি হতে চাই, খাওয়া হতে চাই, একটা আমরা নতুন ভবন নির্মাণ করতে চাই, যেটার ভিত্তিটা হবে খুব শক্ত। সেই কাজটা আমরা করতে চাই, যার জন্য আমরা চীনের পার্টির অভিজ্ঞতাটা নিতে চাই। আপনি তো আশা প্রকাশ করেছিলেন যে ধরুন যে ডিজিটাল প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, কৃষি প্রযুক্তি হস্তান্তরের মতো এই ক্ষেত্রগুলোতে বাংলাদেশে চীনার অংশগ্রহণ বাড়াবে। তাহলে এবার সফরকালে এই বিষয়গুলো নিয়ে চীনা পক্ষের সঙ্গে আপনার কি আলোচনা হয়েছে? আমি গতবার যখন আসি তখন এই বিষয়গুলো কিন্তু আমি চীনা নেতৃত্বের সামনে তুলে ধরেছিলাম, এবং এগুলো নিঃসন্দেহে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই বিষয়গুলো আমাদেরকে সামনে বর্তমান যে সময় প্রযুক্তির বিষয়ে আপনার জ্ঞান অর্জন করা, আপনার ডিজিটাল যে কথাটা আপনি বললেন সেটা ধারণা করা, এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা সম্পর্কে আরো বেশি ট্রেনিং আমাদের দলকে করা, এবং একই সঙ্গে অন্যান্য যে বিষয়গুলো আছে এতে প্রযুক্তিগত উন্নয়নের জন্য সেই কাজগুলো করার অভিজ্ঞতা আমরা চীন থেকে অর্জন করতে চাই, এবং সেটা আমরা চীনের সহযোগিতাও চাই। এই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে আজকে কিছুক্ষণ আগে আমাদের যে মিটিং ছিল সেই মিটিংও আমরা বলেছি যে আমরা চীনের সহযোগিতা চাই প্রশিক্ষণের ক্ষেত্রে, তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে কিনা। 2026 সালের মার্চ মাসে চীন আনুষ্ঠানিকভাবে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনা প্রকাশ করেছে। একটি আধুনিক ও শক্তিশালী জাতি হিসেবে চীনের অগ্রগতির জন্য এই 5 বছরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনার মতে চীন ও বাংলাদেশের সহযোগিতায় পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনা কি সুযোগ নিয়ে আসবে? আমি আশা করি, এই জন্য যে আমরাও বিশ্বাস করি যে পাঠশালার পরিকল্পনা আমাদের দেশেও এটা ছিল অতীতে, আমরা এটাকে আবার ইন্ট্রোডিউস করতে চাই। পাঠশালার পরিকল্পনার মধ্যে দিয়ে যেটা হয়, আমার একটা টার্গেট ফিক্স হয় এবং একটা বড় ক্যানভাসের মধ্যে দিয়ে আমি আমার পরিকল্পনাগুলো, উন্নয়নের পরিকল্পনাগুলোকে সাজিয়ে ঠিক সেই পথে চলতে পারি। একটা রাস্তা তৈরি হয় এবং অহেতুক বিভিন্ন জায়গায় অর্থ ব্যয় না করেই টার্গেটের জায়গাতে অর্থ ব্যয় করে, যেটাকে আমার সবচেয়ে বেশি আমাকে সুযোগ করে দেবে উন্নয়নের, এমপ্লয়মেন্টের, ইনভেস্টমেন্টের, সেই জায়গাগুলোতে আমরা যেতে চাই, যেটা চায়না প্রথম থেকেই করে আসছে। অর্থাৎ পঞ্চদশ পঞ্চবার্ষিকী, অর্থাৎ প্রায় 25 ইয়ার্স। তো এই 75 বছরে এই পরিকল্পনাগুলো ছিল বলেই কিন্তু তা
ওই জায়গাগুলোতে টার্গেট অনুযায়ী অ্যাচিভ করতে পেরেছে, পৌঁছতে পেরেছে। এবং বর্তমান চীনের প্রেসিডেন্ট বা পার্টির সেক্রেটারি জেনারেল শি জিনপিং তার যে নতুন চিন্তা ভাবনাগুলো, সেই চিন্তা ভাবনাগুলো এই জায়গাতে আসতে চীনকে অনেক বেশি সাহায্য করেছে। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি খুব জটিল ও অস্থিতিশীল। দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চীনকে বৈশ্বিক স্থিতিশীলতার রক্ষাকারী শক্তি, বহুপাক্ষিকতার রক্ষক এবং আঞ্চলিক সহযোগিতার নেতা হিসেবে মনে করছেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে চীনের এই ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? আমরা সবসময় চীনকে যেভাবে দেখতে চেয়েছি, যে আমরা যে সমস্ত দেশগুলো আমরা এখনো উন্নয়নের সেই পর্যায়ে পৌঁছতে পারিনি, যে পর্যায়ে পৌঁছলে আমাদের জনগণ সম্পূর্ণভাবে উন্নত বলা যাবে। তো এই উন্নয়নশীল দেশগুলো আমরা চীনকে দেখতে চাই যে নেতৃত্ব একটা দায়িত্ব চীন নেবে। কারণ অলরেডি চীন তার যে অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম, আমরা আন্তর্জাতিকভাবে যে কাজ করছে তাতে অনেক কোলাবোরেট করছে। বাট অ্যাট দি সেম টাইম আমরা দেখতে চাই আমরা এই উন্নয়নশীল দেশগুলো চীন এই ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করবে। আপনাকে ধন্যবাদ। সাক্ষাৎকারের শেষ প্রশ্ন হচ্ছে, আগামী 10 বছরেই চীন ও বাংলাদেশ সম্পর্ক নিয়ে আপনার যে রূপকল্প যদি চীনা জনগণকে যে জানাতে চান, তাহলে তা কিভাবে তুলে ধরবেন আপনি? আপনার বাংলাদেশের জনগণ সবসময় চীনের জনগণকে তাদের বন্ধু মনে করে এবং তারা খুব আনন্দিত হয় যখন চীনের নেতৃবৃন্দ বাংলাদেশে যান, অথবা বাংলাদেশের নেতৃবৃন্দ চীনে আসেন, অথবা চীনের কোনো প্রজেক্ট নিয়ে চীন যায়, সেই সম্পর্কে বাংলাদেশের সরকার সবসময় আনন্দিত হয়। এবং জনগণের প্রত্যাশা থাকে বাংলাদেশের যে চীন তাদের উন্নয়ন প্রক্রিয়াতে, তাদের রাজনীতি এবং অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়াতে চীন একটা বড় ভূমিকা পালন করবে। বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মানুষ, এবং আমরা আশা করি যে এই জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকবে, একই সঙ্গে বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকবে। আমার নেতা যিনি প্রধানমন্ত্রী বর্তমান এবং আমাদের বিএনপির চেয়ারম্যান, তিনিও সেই আশা করেন এবং তিনিও চীনের জনগণের কাছে এই বার্তা দিয়েছেন যে চীনকে আমরা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে দেখতে চাই। আমার এখন মনে আছে এই কথাটা বলে আমি শেষ করব, যে আমি 2002 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে চীন সফরে আসি, তখন একটা বড় ইন্টারেস্ট ছিল এবং সেই গ্রেট হলে প্রেজেন্টেশন সেরেমনি হচ্ছিল। সেইখানে যখন তারেক রহমান সাহেব সেখানে একজন মেম্বার ছিলেন সেই ডেলিগেশনে, তো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী যখন চীনের প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিচ্ছিলেন, তাদের সেইখানে আপনার সব যখন পরিচয় করিয়ে দেন, তখন তারপরে বলে যে আমার বড় ছেলে, তখন চীনের প্রধানমন্ত্রী তার হাতটা শক্ত করে বলেছিলেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এটাই চীনের যে আমাদের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, বিএনপির সঙ্গে যে সম্পর্ক, তার যে ক্লোজনেস, ঘনিষ্ঠতা এবং আন্তরিকতা, তার প্রমাণ বহন করে। আমরা সেটাই চাই যে আমরা চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে, ভালো হবে। চীন আমাদের অতীতে যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, এখনো ভবিষ্যতে আমাদের উন্নয়নের ক্ষেত্রে, জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে একইভাবে চীন এগিয়ে আসবে। আপনার ব্যস্ততার মধ্যেও আমার সঙ্গে কথা বলেছেন, আপনাকে আবার জানাই ধন্যবাদ। আর আপনার এই সফর হোক, তো এই কামনা করি। আপনার ধন্যবাদ।